যেটা কিভাবে কিভাবে আমরা স্টেশন একই কেসকে স্টেশন 2 এবং 5 এ আমরা কনসিডার করবো। হ্যাঁ, যেমন এই কেসটাতে জি। এই কেসটা যে কোনো কেস দেখলে আমাকে কেসের ইয়েটা বুঝতে হবে, হ্যাঁ, যে থিমটা কি। যেমন আপু যে কেসটা করলো সেটা হচ্ছে 3 মাস, আর তুমি যেটা করছো সেটা হচ্ছে 3 days। হ্যাঁ, সেটা 3 দিন। 3 দিন। তাহলে এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। 3 দিন মানে হচ্ছে এটা কি ধরনের ডায়রিয়া? একিউট। হ্যাঁ, আর ওইটা ছিল কি? ক্রনিক। অনেকটা। ক্রনিক, হ্যাঁ, ওটা ছিল ক্রনিক। তাহলে একিউট ডায়রিয়ার মধ্যে ক্রনিক ডায়রিয়ার মধ্যে ঢোকানো যাবে, থাকতে পারে একিউট ফার্স্ট এপিসোড হইতে পারে, বাট খুব রেয়ার। তাহলে এই ক্রনিকের ক্ষেত্রে অনেকগুলো কজ আসবে, কিন্তু একিউটের ক্ষেত্রে মেইনলি আমার কজ অল্প একটা। একটা হচ্ছে ইনফেক্টিভ ডায়রিয়া। হ্যাঁ, এটা 1 নম্বর। সেটা হইতে পারে ট্রাভেলার্স ডায়রিয়া, সেটা হইতে পারে আহ তোমার যেকোনো সোর্স থেকে গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। হ্যাঁ, তো এটা আরেকটা হচ্ছে মেইন কথা হচ্ছে ইনফেক্টিভ গ্যাস্ট্রোএন্টারাইটিস। আরেকটা হচ্ছে ফার্স্ট এপিসোড অফ ক্রনিক ডায়রিয়া, সেটা আইবিডি ক্ষেত্রে একটা হতে পারে যদি ব্লাড থাকে। হ্যাঁ, এই আর ইনফেক্টিভ ডায়রিয়ার মধ্যে অনেকগুলো কজ থাকে, তাই না? আমরা পড়ছি না, একটা হচ্ছে মেইনলি হচ্ছে ব্লাডই হয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ওয়াটারি যদি হয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন হুম। যেকোনো একিউট ডায়রিয়ার ক্ষেত্রে আমাকে ইনফেক্টিভ ডায়রিয়া আনটিল প্রুভেন আদারওয়াইজ। যেমন ও যেটা করছে, তুমি যেটা করছো, হ্যাঁ, ডায়রিয়ার মধ্যে তোমার ডায়রিয়া কয়দিন ধরে সেটা তো বলাই আছে। এখান থেকে আমাকে খুঁজে আসতে হবে যে যেকোনো একিউট ডায়রিয়া আমরা যেটা কি চিন্তা করি, সিভিয়ারিটি চিন্তা করি। সিভিয়ারিটি যদি অ্যাসেস করতে হয় আমাকে কি করতে হবে? কয়েকটা কোশ্চেন করতে হবে। একটা হচ্ছে ভলিউম কেমন ছিল ওয়াটারি ডায়রিয়া, আর ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই দুটা দেখে আমরা সিভিয়ারিটি বুঝতে পারবো। আর সাথে সাথে যদি পেশেন্টের সিস্টেমিক ফিচার গুলো থাকে, যেমন ধরো তার যদি উইকনেস থাকে, হ্যাঁ, তার যদি ফিভার থাকে, হ্যাঁ, এটা। আর যদি তার অ্যাবডোমিনাল পেইন থাকে, সেটা আমরা বুঝতে পারবো যে ইনফেক্টিভ কজ। তাহলে ভলিউম এবং ফ্রিকোয়েন্সি এই দুটো জিজ্ঞেস করা, তুমি কিন্তু ভলিউম ফ্রিকোয়েন্সি ওইভাবে জিজ্ঞেস করো নাই, করছো? তো এই জন্য তোমার না ভাই। তুমি সিভিয়ারিটি করো নাই। তো পেশেন্টকে তুমি কি স্যালাইন দিবা, নাকি তুমি ওরাল স্যালাইন দিবা, নাকি আইভি দিবা? তো তুমি অ্যাসেস করতে হবে না? শুধু ব্লাড প্রেশার দেখলে হবে না, তো এইগুলো দেখতে হবে। হ্যাঁ, যে আসলে এটা করো না। সেই ইনফেক্টিভ কজের মধ্যে তুমি যেটা ভালো কাজ করছো যে তুমি সোর্স খোঁজার চেষ্টা করছো। সে কি ট্রাভেল করছে? সে কি রিসেন্টলি কোনো ফুড খাইলো যেটা একদম সি ফুড হতে পারে, মানে আনইউজুয়াল ফুড? হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ফুডের সাথে কি ড্রিঙ্কিং ওয়াটার? হ্যাঁ, সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, রিসেন্ট ট্রাভেল, এই জিনিসগুলো জিজ্ঞেস করে। বিশেষ করে কিছু কিছু ফুডের ক্ষেত্রে ডায়রিয়াটা বেশি হয়। এর মধ্যে একটা সি ফুড, যেমন শেল ফিশ, এদের ডায়রিয়া বেশি হয়। অথবা তুমি যদি কিছু 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 ডায়রিয়া আছে না টক্সিন মিডিয়েটেড, বিশেষ করে সালাদ, এটা কি হয়? হুম। স্টেফাইলোকক্কাল এন্টারোটক্সিন মিডিয়েটেড, তাই না? অথবা রিহিটেড হুম। রাইস, কি দিয়ে হয়? বেসিলাস সিরিয়াস, তাই না? তো এরকম, সিরিয়াস। হ্যাঁ, এরকম কিছু কিছু ক্লু থাকবে। তাহলে এই জিনিস কয়েকটা কথা জিজ্ঞেস করলে এক্সামিনার বুঝবে। মেইন কথা কি, ক্লিনিক্যাল পরীক্ষা মানে হচ্ছে শোম্যানশিপ, তোমাকে শো করতে হবে যে ইউ নো, কিছু জিনিস তোমাকে জানো যে তুমি এটা বোঝানোর কথা। তাহলে এখানে তোমার স্টিকি টু দ্য প্যান জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে? যেটা 3 দিনের ডায়রিয়া, কি মনে হয়? ক্রনিক ডায়রিয়া হলে না আমি সিলিয়াক চিন্তা করতাম, অথবা আমি প্যানক্রিয়াটিক ডায়রিয়া চিন্তা করতাম। খুব বেশি প্রয়োজন নাই, করলে পারো, কিন্তু তোমার টাইম কিন্তু এখানে নষ্ট হবে। মা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কোন জিনিসটা জিজ্ঞেস করা জরুরি, কোন জিনিসটা জরুরি সেটা বুঝতে হবে। স্টিকি টু দ্য প্যান খুব একটা এখানে ইম্পর্টেন্ট না, মানে ফ্লটিং ইন দ্য প্যান, তাহলে তোমার কিন্তু টাইম নষ্ট। এটা হচ্ছে ইনফেক্টিভ সোর্সটা খোঁজা। আরেকটা জিনিস খোঁজা যে সিভিয়ারিটির মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি, ডায়রিয়ার সাথে আমাদের কি কমপ্লিকেশনটা আমরা বেশি ভয় পাই বলো তো? ডায়রিয়ার সাথে ডায়রিয়ার কমপ্লিকেশন কোনটা আমরা বেশি ভয় পাই? একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন বলো তো ডায়রিয়ার। ডিহাইড্রেশন, ইকোট্রনাল ফেলিউর। হ্যাঁ, একেআই। ভেরি গুড। একেআইটা তুমি জিজ্ঞেস করতে হবে না, হোয়াট অ্যাবাউট ইউর ওয়াটার ওয়ার্ক, হুম, তুমি রিডিউস ভলিউম। তাহলে কিন্তু তোমার তাহলে এই স্পেসিফিক কোশ্চেন গুলো করলে ওরা বুঝবে যে আরেকটা হচ্ছে একে, আরেকটা ইলেকট্রোলাইটেমিয়া, ডিসইলেকট্রোলাইটেমিয়া তো আমরা কোশ্চেন করে খুব একটা বুঝতে পারবো না, আমরা সেটা ইনভেস্টিগেশনে দেখবো। হ্যাঁ, তো কাজে এই জিনিসটা করতে হবে যে ইনভেস্টিগেশনে গিয়ে অন্তত আমাদের এটা ক্লিনিক্যালি আমরা এটা বুঝতে পারবো, একেআইটা হিস্ট্রি থেকে বুঝতে পারবো। হ্যাঁ, অথবা যদি আমি ক্যাথেটার করি তাহলে বুঝতে পারবো। বাট ক্রিয়েটিনিন আমার ইলেকট্রোলাইট কেমন সেটা আসলে ক্লিনিক্যালি বোঝা খুব মুশকিল। যদিও বা হাইপোনাট্রিমিয়ার কিছু ফিচার আছে, দ্যাটস আর নন স্পেসিফিক। সেক্ষেত্রে আমাকে ইনভেস্টিগেশনে হয়তো ক্রিয়েটিনিন আর ইলেকট্রোলাইটটা করতে হবে। আর স্টুলারি, ইনফেক্টিভ কজের সোর্স বার করার জন্য স্টুলারি। আচ্ছা, তো কাজে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিছু স্টিক টু দ্য পেন অবশ্য কিছু কিছু একেবারে ইয়ে করা যাবে না, কিছু ডায়রিয়াতে একদম ইয়ে হয়, ম্যাল অবজেক্টিভ টাইপ হয়। যেমন কি, একটা ডায়রিয়া আছে না, জিয়ারডিয়াসিস যদি হয়, হ্যাঁ, অনেক সময় হইতে পারে।
তার কাজে এটা একেবারে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো যে তার একে হইলো কিনা, এটা একটা ইস্যু। তার সোর্সটা খুঁজে বের করা, তার সিভিয়ারিটিটা জিজ্ঞেস করা। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে এখানে থিম হচ্ছে এটা। এখন ইনফেক্টিভ ডায়রিয়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক দিব কি দিব না। কারণ ভাইরাল ইনফেকশন হলে তো আমাকে দেওয়া লাগবে না। ভাইরাল ইনফেকশন আমরা অ্যান্টিবায়োটিক দেই, দিতে বলে না। তো তাহলে কি ফিচার দেখে আমি বুঝবো এটা ভাইরাল নাকি ব্যাকটেরিয়া? কারণ সেক্ষেত্রে দুটা কোশ্চেন করতে হবে, একটা হচ্ছে ফিভার আছে কিনা, যদি ফিভার থাকে এবং অ্যাবডোমিনাল পেইন থাকে, হ্যাঁ, ইন দ্যাট কেস উই ক্যান গিভ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক। এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি আমরা কি ইউজ করি, আমাদের দেশে অবশ্যই এখন আমরা এজিথ্রোমাইসিন ইউজ করি। একটা ইনফেক্টিভ কজ, ড্রাগ কজ, আর একটা হচ্ছে তোমার একিউট অ্যান্ড ক্রনিক। আগে কখনো ডায়রিয়া হইতো কিনা এটা জিজ্ঞেস করি, আগে রেগুলার ডায়রিয়া হতো, এটা এরকম হতে পারে না আইবিডি একটা ইয়ে হয়েছে, তার রিল্যাপস হয়েছে, হতে পারে না? কাজে ওইটা একটু জিজ্ঞেস করতে, আগে থেকে তার কোনো ডায়রিয়া হইতো কিনা, রেগুলার ডায়রিয়া হইতো কিনা। যদি থাকে তখন আইবিডি খুঁজতে হবে। অথবা যদি ব্লাড যায় তখন তুমি ফার্স্ট এপিসোড অফ আইবিডি, সেকেন্ড ডিফারেন্সিয়ালস বলতে পারো যদি ডিফারেন্সিয়ালস খুঁজে। আদারওয়াইজ এরকম হঠাৎ করে 3 দিনের ডায়রিয়া আর কোনো ফিচার নাই, ইনফেক্টিভ কজ আনটিল প্রুভেন আদারওয়াইজ। সেই ইনভেস্টিগেশনের মধ্যে স্টুল আরি, সেরাম ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, এই এগুলোই স্টুল আরি এন্ড কালচার। বোঝা গেছে? তাহলে থিম এখানে বুঝতে হবে যে আমি স্পেসিফিক এক্সামিনেশনের মধ্যে তুমি যেগুলো করছো ঠিক আছে, ভাইটালস খুব ইম্পর্টেন্ট, অ্যাবডোমেনটা একটু চাপ দাও, কিন্তু এখানে হেপাটোসপ্লিনোমেগালি খোঁজার কোনো দরকার আছে? বলো, একটা একটু ডায়রিয়া নিয়ে আসছে, কি করা দরকার কি করা দরকার না সেটা করছে যে ভুল নাই, অ্যাবডোমেন একজন করতে হেপাটোসপ্লিনোমেগালি তো দেখতেই হবে, বাট আমাকে 5 এর মধ্যে কাস্টমাইজ হতে হবে, আদারওয়াইজ আমি টাইম কভার করতে পারবো না। তুমি যদি হেপাটোসপ্লিনোমেগালি দেখতে যাও তাহলে তোমার টাইম কভার করতে পারবে না। তুমি অ্যাবডোমেন একটু চাপ দাও, সাথে একটু স্টেথোটা রাখো, কেন বাউল সাউন্ড আমরা দেখবো, এই একটু দেখো, আর ইলেকট্রল ডিহাইড্রেশন গুলো দেখো, সাইন অফ ডিহাইড্রেশন, আর সাথে হচ্ছে ব্লাড প্রেশার, ভাইটালস গুলো দেখো। এই তখন তুমি বলবো যে আমি পুরো অ্যাবডোমেন এক্সামিন করতে চাই, ইভেন ডিআরই করতে চাই, এটা বলবো মুখে মুখে, বাট করতে যাবা না, করতে গেলেই তোমার টাইম কভার করতে পারবে। এখানেই শিখার বিষয় যে আসলে আমি কি করব কি করব না স্টেশন 5-এ। বোঝা গেছে? আচ্ছা, তার কোনো কোশ্চেন আছে এই কেসটা নিয়ে? কার যদি কোনো কোশ্চেন না থাকে, এটা করো ডক্টর ফারা। ফারা এটা একটু দেখেন, দেখা যাচ্ছে কেসটা? জি। আচ্ছা, এটা দেখেন, আপনি 1 মিনিট সময় নেন, এটা স্টেশন 2 হিসাবে করবেন, হ্যাঁ? জি ভাই। শুরু করবো? আচ্ছা, আচ্ছা। ওকে। আপনি 10 মিনিট আর 2 মিনিট, মানে মোট 12 মিনিট সময় পাবেন, হ্যাঁ? জি। ওকে, স্টার্ট। Hello, Mr. Alexor. I'm one of the doctor working here. Are you Mr. Alexor? Yes, doctor, you're right. Okay, so I have a letter from your GP saying that you have been complaining of some loose motion for several months, along and also you're a diabetic patient. Can you tell more about your complaint, please? Doctor, you know that, yes, you're right that I am diabetic patient for the last 15 years, okay? And I don't know what happens to me. I'm taking insulin, and my diabetic is sometimes well controlled, sometimes not that much. For the last month, 9 months, I am not sure what happened to me. I am having some loose motion.
and it's bothering me. I went to my GP. He referred me to you for further evaluation. Okay, so when did this loose motion started exactly? Like suddenly or gradually? It's gradually. Gradually. And it is like coming on and off, or it is like all the time there? It's present for last 9 months, most of the time. Okay. So is it increasing or decreasing, or it is remaining the same? I think it's the same. Initially, it was increasing, but now for the last few months, it is the same frequency, about 4 to 5 times per day. Okay. So do you notice anything that is like worsening this condition, like anything with food? Is it related with any food? No, Any gluten type of food like wheat, oats, barley, whenever you eat that kind of food? no, Okay. So do you notice like if you fast for few moments, few times, like does it improve? no. Okay, so you told me it is 4 to 5 times per day, right? Yes, yes, it is. So is it bulky or watery? It's water. And does it contain any blood? No. Okay, and what about the volume? Volume moderate amount. And is it offensive? Yes, sometimes. Okay, so now I would like to ask something about your regarding like your diabetic. So, like you are on insulin, right? Yes, Any other medication you are taking? yes. I'm also taking the drug metformin. Metformin. Okay. So, what about your any changes in doses recently? No, Or what about your last HbA1c? it's about 8.9, a bit high. Um, it's a bit. I'm sorry to hear that. And any visual disturbance? No, Any waterwork problem? no. What about your waterwork? It's fine, but it's Is it I have frothy? not frothy, but I have to wake up at night a few times. Maybe due to my uncontrolled diabetes. Okay. What about do you feel any pins and needles in your feet or in your hand? Yes, yes, sometimes. I'm really sorry to hear that. And what about any disease spells which, or while changing your position of the body? I feel Like, dizzy. I feel dizzy when standing from sitting position. okay. So you are as you say you're taking insulin and metformin. Any other medication? Yes, I'm taking some vitamins prescribed by my GP and diabetic nurse, like vitamin B12 and folic acid. And I have also high blood pressure. I'm taking losartan potassium for that, 25 milligram. Okay. So I would like to ask any what about any acid brush, any heartburn? No, Any difficulty in swallowing? no, Okay. So any a loss of weight, no, fever, no. lumps and bumps, or any fatigue? I feel with fatigue nowadays. Any lumps and bumps? Any No lumps lump, and bumps? no lumps and bumps. And there is no loss of weight, as you mentioned, right? Yes, but not that much. Bit. Can you mention? Is it
Like about 1 to 2 kg. My GP said that this is not significant. okay. And any abdominal flatulence? Any flatulence that is relieved by defecation? No, Okay. So any mouth sore? Any blood stool? no, Okay. Any also any other okay, may I know like what do you do for your living? actually, I'm working in a private company as an executive. Okay. Is it affecting your daily activities and your job? Yeah, bit. Okay. Because of this I am this is very difficult for me to do my day-to-day activities and my official work. Do you smoke or are you alcoholic? I do smoke. I smoke about 5 to 10 sticks per day for the last 10 years, and I'm a social drinker actually. Okay. Any do you have any other long-standing disease apart from diabetes, like hypertension or any heart disease? No, Any hospital admission, long hospital admission? no, Okay. So any surgery, any sort of surgery before, any bowel surgery? no, Okay. Any family history of long-standing diseases no, like diabetes or hypertension? Okay. So, and what about, is there any travel history recently? no. Okay. So, what's your concern, please? My concern is why I'm having this loose motion. Okay. So, I'm going to summarize all the all the data that you have given. Already, you told that you lost for the last 9 months you're having diarrhea, and also you have diabetes, whereas you're taking metformin and insulin, but your HbA1c level is high, and also you also complain about some pins and needles in your feet or hand, and also you are having some like you urine uh, like your water work is not good, and you feel dizzy sometimes. So do you want to add anything else? Did I miss anything? No, Okay. So I appreciate your concern. So we will have to meet you, and we will have to do full routine examination and investigation to confirm your diagnosis. Your symptoms of loose motion may be due to your it's a condition that is called diabetic. Maybe it can be due to uncontrolled diabetes. For this, you might be having this long-standing diarrhea. So we can, so we will undergo some tests, and once it is diagnosed, then we will let you know. okay, okay, thank you. I am Ronnie Puchu. So what is your diagnosis? So my diagnosis may be chronic diarrhea due to uncontrolled diabetes, like autonomic diabetic neuropathy, or autonomic dysfunction, Okay, anything something like else? that. Then secondly, I would like to add Addison's. Okay, anything else? Mm, Acha.
তাহলে Celiac disease may be another Met- possibilities, met- but met- as because he's not having any problem with diet, so I will not include it. ওকে এনিথিং এলস কেউ সাজেস্ট মাহবুব কিছু বলতে চাচ্ছিলা? Mm, এখানে মেটফর্মিন খেতেছে, এখন মেটফর্মিন কতদিন হ্যাঁ, ধরে খাচ্ছে, metformin এর মেটফর্মিন জন্য। ইনডিউস ডায়রিয়া কিনা, হ্যাঁ, বাইলিসিড হ্যাঁ, ডায়রিয়া কিনা, metformin, বাইলিসিড হ্যাঁ, ডায়রিয়া হ্যাঁ, কিনা, মেটফর্মিন আচ্ছা ইনডিউস। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, metformin induced এখন diarrhea। আইবিডি 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 ফেভারিট কিনা। আইবিডি না, হতে পারে। আইবিডি ফেভারিট but কিছু আছে এমনিতে? না, Favourite না, কোন? না, কিছু আসেনি। আমি এর জন্য ওটা বলেছি। ওই যে আচ্ছা হিস্ট্রিতে অলরেডি আমি বলে ফেলেছি যে সিলিয়াক ডিজিজ একটা পসিবিলিটি, যেহেতু এটা অনেক কমন। হ্যাঁ এটা হ্যাঁ, রাখা ভাই যেতে আমি পারে। বলেছি যে celiac disease another মানে আচ্ছা possibility, but ওর অলরেডি উনি এক্সক্লুড করে দিয়েছে আচ্ছা ডায়েট। অ্যাপার্ট ফ্রম ডায়াগনোসিস, হ্যাঁ এমনিতে হিস্ট্রি থেকে আমি একটু বলি। হিস্ট্রি আপনি খারাপ নেন নাই, নতুন হিসাবে ভালো করছেন। এরকম কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে আপনি ভুলে যাবো বলতে যে এনি রিসেন্ট ট্রাভেল হিস্ট্রি না, এনি রিসেন্ট ট্রাভেল হিস্ট্রিটা এখানে কেন নিচ্ছেন ক্রনিক ডায়রিয়াতে বলেন তো? তাও কথা আমি অ্যাকচুয়ালি ফরম্যাট মানে ডায়রিয়ার ফরম্যাট হিসেবে মাথায় ছিল দেখে হ্যাঁ এটা ক্রনিক ডায়রিয়াতে আমরা বললাম। টিউবারকুলোসিস চিন্তা করি, তাই না? এই জন্য জি, যে এন্ডেমিক আচ্ছা, কোনো টিউবারকুলোসিস থাকলে আচ্ছা, টিউবারকুলার যদি হয়, হ্যাঁ, বা গাটের, সেক্ষেত্রে তার ক্রনিক ডায়রিয়া হতে পারে। সেক্ষেত্রে রিসেন্ট হিস্ট্রিতে টিউবারকুলোসিস না, এটা হবে যে এনি হিস্ট্রি অফ ট্রাভেল এনিওয়্যার রিসেন্ট এন্ড পাস্ট, সব কভার হয়ে গেল। পাস্টেও ভাই যদি ধর যদি সে ইউকের কেস হয় বা বাইরে তাহলে তো এইচআইভি আমি ধরতে পারি, এইচআইভি হ্যাঁ এইচআইভি একটা ইম্পর্টেন্ট, যে এইচআইভি এগুলো অ্যাসেস করা। হ্যাঁ ক্রনিক হিস্ট্রির মধ্যে ইনফেকশনের মধ্যে এই দুইটা, যে টিবি এবং এইচআইভি, এই দুইটা খুব মাথায় রাখতে হবে। জিআরডিএসিস কিন্তু অনেক সময় একিউট এবং ক্রনিক দুটোটাই করতে পারে, বিশেষ করে সাবএকিউট করে, বাট টিবি এইচআইভি এই জন্য এইচআইভি রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাসেস করতে হবে এসব ক্ষেত্রে। হ্যাঁ আর টিউবারকুলোসিসের জন্য ট্রাভেল হিস্ট্রি, এনি কন্ট্যাক্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এনি ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, এটা জিজ্ঞেস করতে হবে। আচ্ছা এখানে ডায়াবেটিস রিলেটেড হিস্ট্রি গুলো আপনি নিয়েছেন, মাইক্রোভাস্কুলার গুলো জিজ্ঞেস করেছেন। ম্যাক্রোভাস্কুলার কি জিজ্ঞেস করা হয়েছিল? ম্যাক্রোভাস্কুলার ভাইয়া আমি ওই যে তার আমি কিছু জিজ্ঞাসা করিনি ম্যাক্রোভাস্কুলার। জিজ্ঞেস করতে হবে তো, তার স্ট্রোক হয়েছিল কিনা, তার চেস্ট পেন আছে কিনা, তার এমআই হয়েছিল কিনা, এগুলো একটা ইম্পর্টেন্ট। ও ভাইয়া আমি হ্যাঁ, 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 এটা জিজ্ঞাসা করেছে যে এনি হার্ট ডিজিজ আর এনি লং মানে আপনার কোনো কারণে হসপিটালে অ্যাডমিট হয়েছে। না লং, হার্ট হ্যাঁ ডিজিজ হার্ট ডিজিজটা বলছে, কিন্তু স্ট্রোক, হ্যাঁ আদার যে ম্যাক্রোভাস্কুলার সবগুলো একটু কভার করতে হবে। টাইম ছিল কিন্তু আপনার অনেক। ওকে, 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 আচ্ছা আরেকটা হচ্ছে যে তার যে এইচবিএনসি কন্ট্রোল নাই, কেন কন্ট্রোল নাই সেটা বের করতে পারছেন? সেটার আন্ডারলাইং কজ। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে। আপনি একটা ফাইন্ডিংস আপনি খুঁজে পাইছেন, সাপোজ তার এইচবিএনসি আনকন্ট্রোল, সে কি একটা হতে পারে সে ড্রাগ ঠিক মতো নেয় না, ইনসুলিন টেকনিক তার ঠিক নাই, হতে পারে তার লাইফস্টাইল ঠিক নাই, তাই না? তাহলে যে এই যে এইচআইভিটা হিমোগ্লোবিন এনসি কন্ট্রোল নাই, সেটার আন্ডারলাইং কজটা খুঁজতে হবে, মানে জিজ্ঞেস করবে। নাহলে আপনি যদি এটা সমাধান না দেন তাহলে তো হইলো না। হ্যাঁ আচ্ছা আপনি আরেকটা টার্ম যেটা আগের বারও আমি বলছি, আগের ক্লাসেও একজন আপু ইউজ করছে, মেবি। হ্যাঁ এই মেবি কথাটা বলবেন না, পসিবিলিটি। হ্যাঁ তাহলে দেখবেন একই কথা, মিনিং কিন্তু একই। পসিবিলিটি আর মেবির মধ্যে খুব বেশি মিনিং এর পার্থক্য নেই, কিন্তু টার্মটা শুনতে, এটা শুনতে মনে হয় যে আপনি কনফিউজড, এটা শুনতে মনে হয় না ইজ শি নোজ সামথিং। যে যেমন এখানে যেমন বলতে পারেন যে মেবি দিস ইজ সিলেক্ট ডিজিজ, না বলে সিলেক্ট ডিজিজ ইজ এ পসিবিলিটি। হ্যাঁ দুইটা কিন্তু একই কথা, বাট টার্ম ইউজ করার কারণে কথা কিন্তু শর্টটা চেঞ্জ হয়ে যায়। এটাতে বোঝা যায় যে না আপনি এটাকে পসিবিলিটি হিসেবে চিন্তা করতেছেন, দিস ইজ ইউর কনফিডেন্ট, আর এটাতে মেবি ইউ আর নট শিওর। হ্যাঁ তো এভাবে বলবেন না, মেবি কথাটা ইউজ করবেন না, এটা একটা মাথায় রাখতে হবে। আচ্ছা আর ডিজি লিস্টটা স্ট্রং করতে হবে। ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি, আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে কিন্তু আপনার ডায়রিয়া হবে না, হবে এক্সেসিভ ইউরিনেশন হতে পারে, বাট আনকন্ট্রোল ডায়াবেটিসের লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি হয়ে দেন ডায়রিয়া। তাহলে আপনি প্যাথোজেনেসিসটা বুঝবেন। কারণ আপনি বলবেন যে আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে ডায়রিয়া হচ্ছে, দেন ওরা বুঝবে যে আপনি প্যাথোজেনেসিসটা জানেন না। প্যাথোজেনেসিস ইজ ডিউ টু অটোনমিক নিউরোপ্যাথি, এটা একটা। সেকেন্ড ডিডি হতে পারে একটা, আপনি ডায়াবেটিসের সাথে যদি রিলেটেড চিন্তা করেন, দেন দেয়ার ইজ অলসো পসিবিলিটি, যেহেতু ডায়াবেটিক পেশেন্টগুলোতে ইমিউনোসাপ্রেসর থাকে, আমরা একটা কন্ডিশন বলি হচ্ছে স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। দিস ইজ এ পসিবিলিটি, এটা একটা কারণ হতে পারে, স্মল বাউল ব্যাকটেরিয়া ওভারগ্রোথের কারণে ডায়াবেটিক পেশেন্টের একটা ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া হতে পারে। আর এটা আপনারা যেটা বলেন ড্রাগ মেটফর্মিন, এখন মেটফর্মিনটা কতদিন ধরে নিচ্ছে সেটা জিজ্ঞেস করতে হতো না, যে রিসেন্টলি নিচ্ছে কিনা মেটফর্মিন। তো এটা একটা ইম্পর্টেন্ট, যে দেখা যেত হয়তো তার ডায়াবেটিস ডাক্তার হয়তো
গত 6 মাস বা 7 মাস ধরে বা 1 বছর ধরে বা 1.5 বছর ধরে মেটফর্মিন দিচ্ছে, দেন আপনি একটা টেম্পোরারি রিলেশনশিপ পাইলেন, দেন ইট অলসো ইন্ডিকেট দ্যাট ইট মে বি রিলেটেড টু মেটফর্মিন। তো এটা একটা টেম্পোরারি রিলেশনশিপটা খুঁজতে হবে ড্রাগের ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে ডায়াবেটিক রিলেটেড। এবং ডায়াবেটিস সাথে আরেকটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস হতো আপনার, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হতো, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে অটো ইমিউন অ্যাসোসিয়েশন থাকে, যেমন সিলিয়াক। তো সেক্ষেত্রে সিলিয়াক একটা পসিবিলিটি। এটা টাইপ 1 নাকি টাইপ 2 সেটাও একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টদের আরেকটা ইম্পর্টেন্ট, যেটা সবসময় আমরা শুনতে চাই এখন, এই জিনিসটা নিয়ে খুব হাইপ উঠছে, সবাই এটাকে খুব গুরুত্ব দেয়। সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউর মুড? যেহেতু দিস ইজ এ ক্রনিক কন্ডিশন, তার মুড কেমন? সে কি ডিপ্রেসড? কারণ আমার পরীক্ষার সময় এরকম একটা কেস আসছিল, সে তখন আমাকে জিজ্ঞেস করছে টেল অ্যাবাউট দ্য মুড অফ দ্য পেশেন্ট। তো কাজেই ক্রনিক কন্ডিশন গুলোর ক্ষেত্রে, বিশেষ করে ডায়াবেটিস, আরএ, হ্যাঁ, অ্যাসিলি, এসব ক্ষেত্রে পেশেন্টদের মুডটা জিজ্ঞেস করতে হবে। ডু ইউ ফিল লো মুড অর হোয়াট অ্যাবাউট ইউর মুড? ডু ইউ ফিল লো মুড? ওটা জিজ্ঞেস করলে তখন ওরা বুঝবে যে ইউ আর ম্যাচিউর ক্যান্ডিডেট। সবাই পারবে, ডায়াবেটিস হিস্ট্রি তো সবাই পারবে, ডায়রিয়া হিস্ট্রি তো সবাই নিতে পারবে, বাট আপনাকে শো করতে হবে যে আপনি আর যে 4 জনের সাথে পরীক্ষা দিচ্ছেন এক ক্যারোজালে, সেই 4 জন থেকে আপনি বেশি ম্যাচিউর। যখন আপনি ট্রাভেল হিস্ট্রিটা জিজ্ঞেস করবেন, রিসেন্ট এবং পাস্ট, যখন আপনি ড্রাগ হিস্ট্রিটা, টেম্পোরাল রিলেশনশিপটা খুঁজবেন, যখন আপনি ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি কনসিডার করবেন, আদার অটোনমিক নিউরোপ্যাথি হয় কিনা সেগুলো খুঁজবেন, যেমন গ্যাস্ট্রেটরি সোয়েটিং এর কথা জিজ্ঞেস করা, এগুলো যখন জিজ্ঞেস করবেন তখন ওরা বুঝবেন না দিস ইজ এ ম্যাচিউর ক্যান্ডিডেট, তখন আপনাকে ওরা আপনার পাস করার সম্ভাবনা বাড়বে। এই ম্যাচুরিটি অবশ্য একদিনে আসে না, ম্যাচুরিটি আসতে সময় লাগে। কারো যে আগে থেকে একটু ম্যাচিউর তার 2 মাস 6 মাসে লাগে, আর যে একটু কম ম্যাচিউর তার 1 বছর থেকে 2 বছর লাগে। আবার ম্যাচুরিটি আসে, আবার ফেল করে করে ম্যাচুরিটি আসে, অনেকে বারবার ফেল করলে একটু ম্যাচুরিটি আসে। দেখবেন প্রত্যেকটা কোনো একটা পরীক্ষা দেওয়ার পরে দেখবেন যে একটা পরীক্ষার আগে কিন্তু একটা ইয়ে হয়, বোলাস ডোসে পড়াশোনা হয়। এরপরে পরীক্ষা দিয়ে আসার পর মাথাটা একদম কুল হয়ে যায়, তখন মনে হয় যে একটু হ্যাঁ সামনের পরীক্ষাটা একটু ভালো হবে, বা পরীক্ষার সময় একটা আইডিয়া ডেভেলপ করে। এজন্য পরীক্ষা তাড়াতাড়ি দেওয়াই ভালো। তবে একদম না প্রিপারেশন নিয়ে না, লিস্ট একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে 4 থেকে 6 মাসে একটা প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষায় বসাবো। বেশি লেট করা উচিত না, যে আমি একেবারে 100% প্রিপারেশন কখনো সম্ভব না। কাজেই মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে যেতে হবে। এখন এটা হচ্ছে কথা, লেগে থাকতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই কেসটা নিয়ে? তাহলে একটু ডায়রিয়া নিয়ে একটু আমরা আলোচনা করি, কারণ ডায়রিয়া প্রচুর আসে পরীক্ষায়। মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি, তারপরে একটা একটু থিওরিটিক্যাল একটু ডিসকাশন করি। যেমন ডায়রিয়ার ডেফিনিশন কিন্তু এক এক জায়গায় এক এক রকম আছে। কোথাও আছে যে 3 অথবা 3 বারের বেশি কোনো বইতে, কোনো ইউনিভার্সাল ডেফিনিশন নেই। আবার কোথাও আছে যে 200 গ্রামের বেশি যে স্টুল পার ডে ইয়ে করে, তখন এটাকে ডায়রিয়া বলে। ওভার আমাদের পেসেস পরীক্ষায় মোটামুটি বুঝাই দিবে যে ডায়রিয়া, সে লুজ মোশন বলবে। তবে একটু শিওর হয়ে নেবেন যে এটা কি ডায়রিয়া নাকি এটা কি ইনকন্টিনেন্স। হ্যাঁ, সেটা জিজ্ঞেস করবেন। হোয়াট ডু ইউ মিন বাই লুজ মোশন? ডু ইউ হ্যাভ ডিফিকাল্ট টু রিটেন ইউর feces or stool, or do you have excessive stool? সে বলবে এক্সেসিভ স্টুল, দেন আপনি বুঝলেন যে না দিস ইজ নট ইনকন্টিনেন্স। কারণ অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট, নার্ভের পেশেন্ট এর কিন্তু ইনকন্টিনেন্স থাকে, কিন্তু ডায়রিয়া না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটাকে ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে একিউট, হ্যাঁ, 14 দিনের কম, সাব একিউট 14 থেকে 30 দিন, আর ক্রনিক 4 সপ্তাহের বেশি হলে এটাকে ক্রনিক ডায়রিয়া। কারণ ক্রনিক ডায়রিয়াই আলাদা ক্যাটাগরি, একিউটের আলাদা ক্যাটাগরি। যখন ইনফেক্টিভ কজ ইউজুয়ালি একিউট হয়, হ্যাঁ, সাব একিউট আর ক্রনিকের মধ্যে কিন্তু ওভারল্যাপিং কজ থাকে। আর ডায়রিয়া, এই যে ছবিটা, এটার নাম বলতে পারবেন কেউ? এই ছবিটা, এটা হলো বিস্টল যে হ্যাঁ, স্টুলের যে হ্যাঁ, কনসিস্টেন্সির একটা ইয়ে যে হ্যাঁ, দিলাম। হ্যাঁ, এটা বিস্টল স্টুল স্কোরিং। এটাও যদি বা আপনার মুখস্থ করা লাগবে না, জাস্ট এটা একটা ওভারঅল যে ডায়রিয়া মানে কখন আমরা এই এটা একটু দেখে নিব। আচ্ছা, মেইন হিস্ট্রি টেকিং পার্টটার মধ্যে এই যে যেটা বললাম যে ডিফারেন্সিয়েট বিটুইন ইনকন্টিনেন্স এন্ড ডায়রিয়া। এটা কি ডিফিকাল্ট টু হোল্ড স্টুল অর ডি ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ স্টুল? ডায়রিয়া তো ইনক্রিজ ফ্রিকোয়েন্সি এটা। আর যে কোনো সিম্পটম আমরা কি করি, লুজ মোশন যে আমরা ওডিটি প্যারা দিয়ে করি, অনসেট, ডিউরেশন। একিউট ভার্সেস ক্রনিকটা খুব ইম্পর্টেন্ট। একিউটের কজ আলাদা বললাম না, একিউট ইনফেক্টিভ কজ মেইন। ক্রনিকের ক্ষেত্রে অনেক কজ আছে, ইনফ্ল্যামেটরি কজ আছে, ইনফেক্টিভ কজও ক্রনিক হতে পারে, কি টিবি, এইচআইভি, এই দুইটা ইনফেক্টিভ কজ ক্রনিক হতে পারে। আবার এইচআইভির এগেইনস্টে কিন্তু আবার একিউট ডায়রিয়া হতে পারে বা ক্রনিক হতে পারে। যেমন কিছু এইচআইভির জন্য কিছু স্পেসিফিক ডায়রিয়া করে,
যেমন কি ক্রিপ্টোস্পোরিয়াসিস, তারপর হচ্ছে আইসোস্পোরা বেলি, হ্যাঁ। তো এই কজগুলা কিন্তু মাইক্রোস্পোরিডিয়া, এগুলো কিন্তু এইচআইভি অ্যাসোসিয়েটেড ডায়রিয়া করে। আচ্ছা, এটা কি এপিসোডিক নাকি কন্টিনিউয়াস? টাইমিংটা ইম্পর্টেন্ট, কারণ আমার একটা কমন কজ, মোস্ট কমন কজ অফ ডায়রিয়া মেইনলি হচ্ছে কি আইবিএস। তো আইবিএস এর ক্ষেত্রে যেটা হয়, নকটার্নালটা থাকে না, নকটার্নাল ফ্রিকোয়েন্সিটা আইবিএস এ থাকে না। এজন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এইটা কয়েকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েট ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে। আইবিএস আর একিউট হয় না ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সিটা ইম্পর্টেন্ট, বিশেষ করে স্ট্রেসের সাথে রাই হোয়াইট বার্লি পাস্তা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরের মধ্যে বিশেষ করে। স্ট্রেস তো পেশেন্ট সরাসরি নাও বলতে পারে, বাট রাই হোয়াইট বার্লিটা একটু আলাদা করে জিজ্ঞেস করতে হবে। বিশেষ করে অনেক সময় দুধের সাথে, অনেক সময় ল্যাকটোজ, বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়ান মানুষজন তো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, এটা মাথায় রাখতে হবে যে দুধের সাথে অ্যাসোসিয়েশন আছে না, আলাদা করে জিজ্ঞেস করতে পারলে আরো ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অসমোটিক ভাইরিয়া, ফাস্টিং এর সাথে ইমপ্রুভ। অসমোটিক ও ম্যালোবজিভ ভাইরিয়া যদি আমি ফাস্টিং এর সাথে ইমপ্রুভ করি, কিন্তু সিক্রেটারি যদি হয় সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে না, এটা জিজ্ঞেস করতে পারেন। এটা একটা খুব বেশি এটা হেল্পফুল না, তবে জিজ্ঞেস করে দিতে পারেন। ব্লাড যায় কিনা এটা ইম্পর্টেন্ট। স্মেল, গ্রিজি, পেল, স্টিকিটা কি, এটা স্টিয়াটোরিয়া বলি আমরা। অ্যাসিডিটি, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল, এগুলো তো জিজ্ঞেস করবেনই। আচ্ছা, কনস্টিপেশনের সাথে যদি অল্টারনেটিভ ডায়রিয়া থাকে, সেক্ষেত্রে এটা মেলিগনেন্সি হতে পারে অথবা আইবিএস হতে পারে অনেক সময়। তাহলে আমাকে মেইন একটা হচ্ছে ইনফ্লেমেটরি ভার্সেস নন ইনফ্লেমেটরি ডায়রিয়া। এখন ইনফ্লেমেটরি আর নন ইনফ্লেমেটরির মধ্যে যেটা হচ্ছে সিস্টেম, নন, এটা একটু নন ইনফ্লেমেটরির মধ্যে হচ্ছে উল্টা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা একটু ঝামেলা হয়েছে। ইনফ্লেমেটরি ক্ষেত্রে সিস্টেমের সিমটম হচ্ছে প্রেজেন্ট। সিস্টেমিক ক্ষেত্রে দেখেন, একটা হচ্ছে যে মিউকাস থাকবে, হ্যাঁ, আর একটা হচ্ছে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবডোমিনাল পেইন। আর এর ক্ষেত্রে আর সিমটম প্রেজেন্ট হবে, এটা নট লেস। আচ্ছা, এখানে ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা ক্ষেত্রে ওয়াটারি, ইউজুয়ালি ওয়াটারি থাকে, হ্যাঁ, গ্রিজি থাকে নন ইনফ্লেমেটরির ক্ষেত্রে। আর অ্যাবডোমিনাল পেইন ইউজুয়ালি কম থাকে, ব্লোটিং, ফ্ল্যাটুলেন্সটা কমন থাকে, যেটা আইবিএস এর ক্ষেত্রে। সিস্টেমিক সিমটম একদম লেস থাকে। এই দুইটা দিয়ে আমাকে আলাদা করার চেষ্টা করতে হবে কয়েকটা কোশ্চেন। আদার ডিজিজ গুলা সম্পর্কে, কমন ডিজিজ গুলা সম্পর্কে জিজ্ঞেস করে যেতে হবে, যে ম্যালঅবজেক্টিভ টাইপ, সিলেকে ম্যালঅবজেক্টিভ টাইপ, রাই হোয়াইট বার্লি, এনিমিয়া থাকবে, বোন পেইন, প্রক্সিমাল মায়োপ্যাথি, এগুলো জিজ্ঞেস করতে হবে। ট্রপিক্যাল স্পুর ক্ষেত্রে ম্যাল অবজর্পশন, ট্রাভেল হিস্ট্রিটা থাকবে, ট্রাভেল হিস্ট্রি ইম্পর্টেন্ট। একটু হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন এই তাহলে প্রত্যেকটা ডিডি সম্পর্কে অল্প অল্প কোশ্চেন করতে হবে, যেমন সাবএকিউট ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, হ্যাঁ, অথবা তো এই সেক্ষেত্রে বাউল সার্জারি, ডায়াবেটিস, ইমিউনোসাপ্রেসিভ, হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে হবে। বা স্মল বাউল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যদি হয়। প্যানক্রিয়াটিক কজের ক্ষেত্রে ডিক্লাইন্ড অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, রেডিয়েটস টুয়ার্ডস দ্য ব্যাক, ডায়াবেটিস থাকে প্যানক্রিয়াটিক ডায়াবেটিস এর ক্ষেত্রে, ডায়রিয়ার ক্ষেত্রে, এগুলো জিজ্ঞেস করা। প্রত্যেকটা ডিডি ধরে ধরে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ কনস্টিপেশন, ব্লাড, ওয়েট লস, সিস্টেম ফিচার, যদি সিএ কোলন হয়, বিশেষ করে এলডারলি পেশেন্ট, ইয়াং পেশেন্টও কোলন ক্যান্সার হতে পারে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। কিছু ফ্যামিলিয়াল কন্ডিশন আছে না, যে ফ্যাপ, হ্যাঁ, ফ্যামিলি অ্যাডিপোসিস কোলাই, তো এই জিনিসগুলো একটু জিজ্ঞেস করতে হবে। আর হচ্ছে লিমফোমা, লিম্ফ নোড আছে কিনা, লামস এন্ড বাম্পস, এগুলো আইবিডি ক্ষেত্রে কিছু আমরা জানি কি এক্সট্রা ইন্টেস্টিনাল কিছু ফিচার আছে, যেমন কোনসের ক্ষেত্রে ওরাল আলসার, ব্লাডি ডায়রিয়া, মিউকাস। ক্রনিক ডায়রিয়া আসলে কিন্তু অনেক হিস্ট্রি নেওয়ার আছে, জয়েন্ট পেইন, জন্ডিস, সময় অনেক খুব টাইমলি খুব সুন্দর করে নিতে হবে, নেওয়া যায়। ব্লাডি আলসারেটিভ কোলাইটিস মেইনলি ব্লাডটা হয়। মাইক্রোস্কোপিক কোলাইটিস একটা ইন্টারেস্টিং ডায়াগনোসিস, হ্যাঁ, যেটা হচ্ছে এলডারলি মানুষদের হয়, বিশেষ করে লেডিদের হয়, এনএসআইডি ইউজের পরে। এটা একটা এক ধরনের ডায়রিয়া, এটা ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া হয়, মাইক্রোস্কোপিক কোলাইটিস, হ্যাঁ, যদি বা ইনফ্ল্যামেটরি। আইবিএস তো আমরা জানি, বললাম, ইয়াং পেশেন্টের স্ট্রেসের সাথে রিলেটেড। বাউল স্কিমের সাথে ইউজুয়ালি ব্লাডি ডায়রিয়া হয়। ল্যাকটোজ ইনটলারেন্স, ইউজুয়ালি ফুড হিস্ট্রি। হুইপল ডিজিজ আমরা নাম শুনছি, এলডারলি, মিডল এজ, এলডারলি মেন, ডায়রিয়ার সাথে মাল্টিপল সিস্টেম ডিসঅর্ডার থাকে, ডিমেনশিয়া থাকে। তবে এগুলো রেয়ার, এগুলো পরীক্ষায় মুখ দিয়ে বলার আগে চিন্তা করে বলতে হবে।
ইনফেক্টিভ কজ বললাম টিবি, এইচআইভি, জিয়ারডিয়াসিস, মেল অবজর্ভড টাইপ। জিয়ারডিয়াসিস একিউট করে বাট ক্রনিকও করতে পারে। ট্রাভেল হিস্ট্রি থাকে জিয়ারডিয়াসিস, এগুলোর ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি, এইচআইভির ক্ষেত্রে সেক্সুয়াল হিস্ট্রিটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ড্রাগ হিস্ট্রিটা খুব কিছু কিছু ড্রাগ এবং এন্ডোক্রাইন কজ যেমন থাইরোটক্সিকোসিস, ওয়েট লস, সোয়েটিং, পালপিটেশন, এডিসন ডিজিজ, ওয়েট লস, ব্ল্যাকেনিং অফ দ্য বডি, ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি যেটা আপনার লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, অ্যাসোসিয়েটেড ইনকন্টিনিউয়াস মে বি প্রেজেন্ট। যখন আপনি একটা এখান থেকে একটা বুঝতে পারবেন, সেটা আবার কজ বুঝতে হবে। যেমন সাপোজ আপনি মনে করলেন এটা মনে হচ্ছে থাইরোটক্সিকোসিস, দেন থাইরোটক্সিকোসিসের কজ কি আছে? গ্রেভস। এটা কি গ্রেভস নাকি এটা কি সাবএকিউট থাইরয়েডাইটিস? তখন জিজ্ঞেস করতে হবে তার কোন নেক লাম্প আছে কিনা, আই সাইন আছে কিনা, তার পেইন আছে কিনা, সোর থ্রোট আছে কিনা, এগুলো জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, এইটা একটা ইস্যু। এই ট্রাভেল হিস্ট্রি, এইচআইভি রিলেটেড হিস্ট্রি, এগুলো কোয়ালিটি অফ লাইফ, হাউ ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে, একিউটের ক্ষেত্রে কোয়ালিটি অফ লাইফ জিজ্ঞেস করার দরকার নেই। একিউট কেসটা কি হয় সিজন 5 এ দেয়। এখন এখানে যদি আপনি কোয়ালিটি অফ লাইফ জিজ্ঞেস করেন, দরকার নাই, 3 দিনে আর কি কোয়ালিটি লাইফ চেঞ্জ হবে? হ্যাঁ, সে একটু সাফার করবে, এটার জন্য আপনি সরি ফিল করবেন, বাট ক্রনিক কেসের ক্ষেত্রে কোয়ালিটি অফ লাইফ ইম্পর্টেন্ট, এটা আনতে হবে। যে কখন কোন টপিকটা আনবেন এটা ইম্পর্টেন্ট। গড়ে একদম সবগুলো একদম কপি বুক করলে হবে না। হ্যাঁ, তখন জিনিসটা ভালো হবে না, এই জিনিসটা বুঝতে হবে। সো এটা ডায়রিয়ার মোটামুটি অ্যাপ্রোচ। যেমন এখানে আইবিএস এর একটা ম্যানেজমেন্ট, ওই যে আপনাকে আইবিএস ইনভেস্টিগেশনের মধ্যে কয়েকটা জিনিস, যদি মোস্ট প্রবলি আইবিএস মনে হয়, এফবিসি, ফুল ব্লাড কাউন্ট, ইএসআর, সিআরপি, মেইনলি ইনফ্লেমেটরি কজটা এক্সক্লুড করা, আর হচ্ছে সিএক্স সেরোলজি। এগুলো দেখে এগুলো যদি নরমাল থাকে দ্যাট মিনস দিস ইজ আইবিএস। আর কোনো টেস্ট করা লাগবে না, কোন কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি কিছু করা লাগবে না। আচ্ছা, দেন আইবিএস এর ম্যানেজমেন্টের মধ্যে এই কতগুলো কিছু অ্যাডভাইস আছে, কিছু ড্রাগ আছে, এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, এগুলো পড়ানোর কোনো ইয়ে নেই, আপনারা সবাই কম বেশি পারেন। ওভারঅল মেল অবজেকশনের ম্যানেজমেন্ট, হ্যাঁ, মেল অবজেকশন টাইপের ম্যানেজমেন্ট, এই নোটটা আমি পাঠাই দিব আপনাদের, এটা একটু দেখে দিবেন, ঠিক আছে? ওকে, ভাই নোটসটা কি পাঠিয়ে দেবেন? হ্যাঁ পাঠিয়ে দেবেন। মানে কিভাবে? এটা আমি হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া গত ক্লাসের কি পাঠিয়ে দিবেন? হ্যালো, আচ্ছা, কি জানি কোশ্চেন করতে যাচ্ছিলেন, আমি আবার একটু ফোন আসছিল তো। হ্যাঁ বলেন। ও না ভাই, এটা তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আর হোয়াটসঅ্যাপে, ওই লাস্ট ক্লাসে ভাইয়া ডিসপেপসিয়া ডিসপেপসিয়ার কি লাগবে? হ্যাঁ ওইটাও পাঠিয়ে দিব, ওইটাও দিব। ঠিক। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখন কনস্টিপেশন নিয়ে একটা হতে পারে। হ্যাঁ, কনস্টিপেশনের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। কজ কনস্টিপেশন, ডেভিডসনে দেখবেন একটা চার্ট আছে। হ্যাঁ, এর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটার মধ্যে একটা হচ্ছে যে যদি আপনি মেটাবলিক কজ গুলো মাথায় রাখতে হবে, বিশেষ করে আমাদের মেডিসিনের জন্য। মেটাবলিক কজের মধ্যে থাইরয়েড, মানে মেডিসিনের মানে মেডিকেল কজ যেটা বলতে পারেন, থাইরয়েড, মানে এন্ডোক্রাইন কজের মধ্যে থাইরয়েড এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার ক্যালসিমিয়া, এই দুটো একটু মাথায় রাখবেন কনস্টিপেশনের ক্ষেত্রে। আর আইবিএস একটা কজ, মেডিসিন, আইবিএসটাও তো মেডিকেল কজই বলতে গেলে। আইবিএস কিন্তু কনস্টিপেশন ভ্যারাইটি আছে একটা। আচ্ছা, সাথে একটু সার্জিক্যাল কজের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালিগনেন্সি। এই এলডারলি পেশেন্ট যদি অল্টারনেটিভ বাওয়াল হ্যাবিট থাকে, এটা একটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে যে আপনার নিউরোলজিক্যাল কজটা অনেক সময় ভুলে যায়, ওদের বেশি ইয়াং পেশেন্টদের কিন্তু অনেক সময় মাল্টিপল স্ক্লেরোসিস থাকে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে এই কনস্টিপেশন এগুলো একটু মাথায় রাখতে হবে। কনস্টিপেশনের পরীক্ষা কম আসে, ইউজুয়ালি ডায়রিয়াটাই আসে, ডায়রিয়াটা যেহেতু কমন, ক্রনিক ডায়রিয়া, একুট ডায়রিয়া দুটোটাই আসে। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই দুটো একটু ইয়ে করবেন, দেখবেন। ভাইয়া হুম। স্টেশন 5টা মানে ওই যে টাইমিংটা একটু ঠিক শিওর না, মানে একটু মানে কিভাবে করবো একটু জাস্ট বলে দিবেন, মানে টাইমিংটা যে কখন হিস্ট্রি টেকিং আর কতটুকু ফিজিক্যাল জেনারেল এক্সামিনেশন। হ্যাঁ, এটা অবশ্য একটু মানে ভ্যারি করে, বাট ইনিশিয়ালি চেষ্টা করেন 2-3 মিনিটের মধ্যে হিস্ট্রি টেকিংটা কমপ্লিট করতে, করে একটা আইডিয়া ডেভেলপ করতে। কারণ হিস্ট্রি টেকিং করার পরে আপনি যদি এক্সামিনেশন করেন, তারপরে যে আপনি হিস্ট্রি নিতে পারবেন না তা না, আপনি কিন্তু আবার ব্যাক করে হিস্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, কাজেই হিস্ট্রি, এই জন্য হিস্ট্রি টেকিংটা খুবই ইম্পর্টেন্ট, হিস্ট্রি টেকিং শেখাটা। অনেকে দেখা যায় হিস্ট্রি টেকিং নিতে পারেন, কারণ আপনার শুরু হবে, বলে না যে দৌড়ের মধ্যে শুরু স্টার্টিংটা ইম্পর্টেন্ট। আপনার স্টার্টিং যদি স্লো হয়ে যায়, আপনি পরে কিন্তু কভার করাটা ডিফিকাল্ট। হিস্ট্রি টেকিং দিয়ে কিন্তু আপনার পরবর্তীতে গাইড করবে যে আপনি কি এক্সামিন করবেন। তো আপনি একটা বেসিক লেভেল পর্যন্ত হিস্ট্রিটা নিয়ে খুব কাছাকাছি মতো নিয়ে যখন বুঝে ফেলবেন যে না আমার মনে হচ্ছে এই জিডি গুলো, দেন ওগুলোকে টার্গেট করে আপনি এক্সামিনেশন শুরু করে দিবেন।
3 মিনিটের মধ্যে ওইটা ডিসিশনে আসতে হবে যে হ্যাঁ আমার এই পসিবল ডিফারেন্সিয়াল। আহ, হ্যাঁ ভাইয়া এই যে কেসটা আজকে করলাম ওইখানে হুম। জেনারেল মানে ওইখানে এক্সামিনেশনের মধ্যে কি কি তাহলে দেখতে হবে অ্যাবডোমেনে, মানে টেন্ডারনেসটা দেখতে হবে। টেন্ডারনেস দেখতে আর হবে, কি কি তার হচ্ছে বাউল সাউন্ডটা দেখতে পারেন। এখানে আর খুব বেশি কিছু করার নেই অ্যাবডোমেনে। টেন্ডারনেস, বাউল সাউন্ড আপনি বলবেন যে আমি আদার এক্সামিনেশন করতে হ্যাঁ। চাই। হ্যাঁ আর যদি ব্লাড যেত অবশ্যই ডিআরই কথা, ডিআর করতে চাইবেন, ডিআর করতে এমনিতে চাইবেন বাট করতে দিবে না। আর ভাইটালস গুলো দেখতে হবে, ভাইটালস সাইন অফ ডিহাইড্রেশন। হ্যাঁ একিউটি এর ক্ষেত্রে এই। আচ্ছা তা কাজে এটা আপনি প্রথম 3 মিনিটের মধ্যে চেষ্টা করবেন হিস্ট্রিটা শেষ করতে। নেক্সট আপনাকে 3 মিনিটের মধ্যে এক্সামিনেশন শেষ করতে হবে। আর বাকি 2 মিনিট আপনাকে ফিডব্যাক দিতে হবে, মোট 8 মিনিট। হ্যাঁ মানে কনসার্ন অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমাদের এখানে আমরা যেহেতু এক্সামিনেশন করতে একটু সময় লাগে, এই জন্য আমরা প্র্যাকটিসের সময় মোট 7 মিনিট রাখি। 5 মিনিট হচ্ছে টোটাল, আর 2 মিনিট হচ্ছে আপনার কনসার্নের জন্য। এখানে 2.5 মিনিট আর 2 মিনিট এভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ 1 মিনিট এদিক ওদিক সিস্টেম লস হয় পরীক্ষার সময়। বোঝা গেছে? স্টেশন 5টা একটু আয়ত্ত আসতে যারা একটু নতুন তাদের একটু সময় লাগবে, কারণ আপনারা তো এখন হিস্ট্রিটা অত ভালো মতো নিতে পারেন না। হ্যাঁ কাস্টমাইজ করতে শিখতে, এটা যত প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে এটা হবে। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এই জন্য প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা দেখি একটা কমিউনিকেশনের ক্লাস নেওয়ার চেষ্টা করব নেক্সট দিন। হ্যাঁ আমি টপিক দিয়ে দিব, কারণ অনেকদিন কমিউনিকেশন করা হয় না। আপাতত হিস্ট্রি কমিউনিকেশন মানে স্টেশন 4। স্টেশন 4। হ্যাঁ ওটা আমি টপিকটা কালকে দিয়ে দিব, আপনারা ওই এক সপ্তাহ ধরে এটা দেখবেন। ওই টপিক দুটো প্র্যাকটিস করবেন, তো কমিউনিকেশন প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাস। ঠিক আছে?